আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের সামনে আইসিটি নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায় ডাটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা হচ্ছিল। এই অধ্যায়টা আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের উপরে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমাকে ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ। যদি ঠিকঠাক মতন দেখতে না পাও আমাকে একটু জানিও তোমরা, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে সরাসরি পড়াশোনায় চলে যাচ্ছি। আর তোমরা যেটা করবে, তোমরা যারা ক্লাস করছো অবশ্যই তোমরা তোমাদের সেকশন আর রোল নাম্বারটা একটু লিখে দেওয়ার চেষ্টা করবে। কারণ তোমরা যদি কমেন্টে তোমাদের সেকশন আর রোল নাম্বারটা লিখে দাও তাহলে কনফার্ম থাকা যায় বা বোঝা যায় যে কারা কারা ক্লাস করছো, ঠিক আছে? চলো আজকে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেডি করে নিয়ে এসেছি। তো আজকে তোমাদের কাজ হবে আমার সাথে তোমরাও পার্টিসিপেট করবে। আমি কোশ্চেনগুলো দেখানো মাত্রই তোমরা চেষ্টা করবে, যেহেতু আমাদের 2 নাম্বার অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে, আমি ধরে নিচ্ছি যে তোমাদেরও এটা পড়া শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা এই 2 নাম্বার অধ্যায়ের উপরেই এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমি যেই কোশ্চেনটাই তোমাদেরকে দেখাবো তোমরা চেষ্টা করবে যে সেই কোশ্চেনের উত্তরটা সাথে সাথে কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। কোশ্চেনের নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, এভাবে তোমরা অ্যান্সার করে পার্টিসিপেট করার চেষ্টা করবে। আর একই সাথে তোমরা তোমাদের সেকশন আর রোল নাম্বারটা লিখে দিবে। চলো আমরা পড়াশোনায় চলে যাই। আর আশা করছি আমাদের সবকিছু সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা, আমাকেও ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ। ওকে, চলো আমরা পড়াশোনায় শুরু করি। আমি স্ক্রিন শেয়ারিং দিয়ে প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, আমাদের অধ্যায়টা ছিল ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে প্রথম প্রশ্নটা রেখেছি একদম খুবই সিম্পল কোশ্চেন। এমন সিম্পল কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসে। যে ডাটা কমিউনিকেশন কি? আমরা ডাটা কমিউনিকেশনের সংজ্ঞা পড়েছি। সংজ্ঞা থেকে আমরা কি জানি? বিভিন্ন ডিভাইসের ভিতরে ইনফরমেশনের আদান প্রদানকে আমরা ডাটা কমিউনিকেশন বলে থাকি। চলো দেখে নেই এখানে অপশন হিসেবে কি কি আছে। দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, এরপরে শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে কয়েক সেকেন্ড সময় থাকবে, তোমরা এই সময়ের ভিতরেই চেষ্টা করবে অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে দেখো, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, মাধ্যম ছাড়া কিন্তু তথ্য প্রবাহ সম্ভব নয়, তাহলে এই অ্যান্সারটা কখনোই হবে না। এরপরে তারযুক্ত তথ্যের প্রবাহ যদি বলি, তারযুক্ত তথ্য প্রবাহিত হতে পারে, আবার তার ছাড়াও কিন্তু তথ্যের প্রবাহ হতে পারে, তাহলে এই অ্যান্সারটা আমাদের অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। এরপরে শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ, না এটাও না, কারণ আমরা কিন্তু মোবাইল বা অন্যান্য অনেক ডিভাইসের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারি। তাহলে আমাদের একের অ্যান্সারটা হবে এ বা ক, অর্থাৎ দুইটা ডিভাইস, সেই দুইটা ডিভাইস যে কোনো ডিভাইস হতে পারে তাদের মধ্যে তথ্যের বিনিময়। এরপরে 2 নম্বরে চলে আসি, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথের সংজ্ঞা থেকে আমরা কি জানি? যে একক সময়ে ডাটা প্রবাহের হার, ডাটা স্থানান্তরের হারকেই আমরা ব্যান্ডউইথ বলে থাকি। তাহলে 2 এর অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার হবে এ বা ক। আর অন্যান্য অপশন যেগুলো আছে, আর তোমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, অপশনগুলো অনেক কনফিউজিং থাকে, মনে হয় যে না সবগুলোই যেন কাছাকাছি অ্যান্সার, কোনটা হবে কোনটা হবে না, কনফিউশনে পড়ে যাই আমরা, তাই না? তো এটার জন্য পুরো অধ্যায় সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখা তোমাদের দরকার, খুবই জরুরি ব্যাপারটা। এরপরে দেখো এখানে ডাটা প্রবাহের মাধ্যম আছে। মাধ্যম বলতে তো আমরা ট্রান্সমিশন সিস্টেম বুঝি, যেটা, এটা কখনোই হবে না। ডাটা প্রবাহের দিক, দিক বলতে আমরা ডাটা প্রবাহের মোডকে বুঝি। ডাটা প্রবাহের পদ্ধতি, ডাটা প্রবাহের পদ্ধতি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, তাহলে এই অপশনটাও হচ্ছে না। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 2 এর ক অথবা 2 এর এ। এরপরে 3 নম্বরে চলে যাই, ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? আমরা জানি
যে আমাদের এই ব্যান্ডউইথ 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের উদাহরণ হিসেবে আমরা কিছু পড়েছিলাম, যেমন পেজার থাকতে পারে, টেলিগ্রাফ থাকতে পারে। ভয়েস ব্যান্ডের উদাহরণ হিসেবে আমরা টেলিফোন পড়েছিলাম। এখানে অপশনে কি কি আছে? টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট, কম্পিউটার। তাহলে আমরা পড়ে এসেছি কিন্তু টেলিফোন, তাই না? উত্তর 3-এর হবে ক। 3-এর জন্য উত্তর হচ্ছে এ। এরপর চলে যাই 4 নম্বরে। আচ্ছা, দেখি তোমরা কারা কারা পার্টিসিপেট করছো। হ্যাঁ, অনেকেই পার্টিসিপেট করছো। সবাই উত্তর দিয়ে পার্টিসিপেট করার চেষ্টা করবে। এরপরে 4 নম্বরে আমাদের কি আছে? নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? একই ধরনের প্রশ্ন। অপশনগুলো হচ্ছে, দেখো কি আছে, টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট ফোন এবং ওয়াকিটকি। 4-এর উত্তর হচ্ছে ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে হবে টেলিগ্রাফ। টেলিগ্রাফ, পেজার, ওয়াকিটকি, ব্লুটুথ, জিগবি, টু ওয়ে রেডিও ইত্যাদি ডিভাইসগুলোতে আমরা এই ন্যারো ব্যান্ডের ট্রান্সমিশন করে থাকি। এরপরে চলে আসি, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে আমরা জানি যে এর সর্বোচ্চ গতি 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। তাহলে 5-এর অ্যান্সার হবে গ অথবা সি, 5-এর সি। এরপরে দেখো, একটি চ্যানেল দিয়ে একটা ম্যাথমেটিক্স চলে আসছে। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? আমরা জানি ব্যান্ডউইথ মানেই হচ্ছে ডাটা ট্রান্সমিশনের হার। অর্থাৎ এটা যদি আমরা ঐকিক নিয়মে সলভ করে ফেলি তাহলে খুব সহজেই অ্যান্সারটা পেয়ে যাব। 1 সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সমিশন হয় বা ট্রান্সমিট হয় সেটা বের করতে পারলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে ঐকিক নিয়মে করতে চাইলে এই 8100 কে 3 দিয়ে ভাগ করলে দেখবে চলে আসবে 2700 বিপিএস বা বিট পার সেকেন্ড। তাহলে আমাদের 6 নম্বরের উত্তর হবে সি বা গ। ওকে, হ্যাঁ, ইসমাম, মাসুমা, রেজওয়ানা, রবিউল, তোমরা অনেকেই আছো দেখতে পাচ্ছি। জান্নাত সিয়া, তারপরে কনা আছো, নুসরাত দিয়া। ওকে, অনেকেই পার্টিসিপেট করছো। সবাই এগুলোর অ্যান্সার বলে আমার সাথে পার্টিসিপেট করার ট্রাই করবে, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে সর্বনিম্ন ডাটা স্পিড কত বিপিএস হয়ে থাকে? ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে ন্যারো ব্যান্ডের রেঞ্জ হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ 45 হচ্ছে সর্বনিম্ন এবং 300 হচ্ছে সর্বোচ্চ। তাহলে উত্তর হবে 7-এর বি অথবা খ। এরপরে 8 নম্বরে কি আছে? ডাটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? ওকে, এটাও এই ব্যান্ডউইথেরই একটা প্রশ্ন। আমরা তো অলরেডি পড়েই আসলাম যে গতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। তাহলে অ্যান্সারটা হবে 8-এর বি, যেখানে আছে 3। ওকে, এরপরে 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে আমাদের কি আছে? নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য? আচ্ছা, এটা চলে এসেছে ডাটা ট্রান্সমিশনের মেথড থেকে প্রশ্নটা। যে ডাটা ট্রান্সমিশনের মেথড কিন্তু আমরা বেশ ভালোভাবে পড়াশোনা করে এসেছি। সেখানে আমরা জানতাম যে ডাটা ট্রান্সমিশন মেথড 2 ধরনের, একটা হচ্ছে প্যারালাল আর একটা আছে সিরিয়াল। সিরিয়াল আবার 3 ধরনের ছিল, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস। এখানে প্রশ্নটা এসেছে অ্যাসিঙ্ক্রোনাস থেকে, যে কোন বৈশিষ্ট্যটা অ্যাসিঙ্ক্রোনাসের বেলায় প্রযোজ্য হবে। অ্যাসিঙ্ক্রোনাসের বেলায় লক্ষ্য করো, ইনস্টলের খরচ বেশি, প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়। এরপরে কি আছে? প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ডাটা ট্রান্সমিশনের গতি কম। উত্তরটা কি হবে? অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সময় আমরা জানি যে প্রত্যেকটা বিটের আগে কি করতে হয়? একটা করে স্টার্ট বিট দিতে হয়, যেটাকে আমরা বিট সিঙ্ক্রোনাইজেশন বলে থাকি। যে এই শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট দিয়ে শেষ করতে হয়। আর এটার ক্ষেত্রে ক্যারেক্টার ওয়াইজ ডাটা ট্রান্সমিট হয়, তাই খরচ বেশি হবে না। তাই ক এর সাথে আমরা একমত হতে পারছি না। খ নাম্বারটা ঠিক আছে। গ নাম্বারে দেখি কি আছে? প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এটা সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে আমরা জানি যে যেখানে আমরা ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করি এবং সেটার জন্য আমাদের
প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে, এটা অ্যাসিনক্রোনাসের সাথে সম্পর্কযুক্ত নয়। এরপরে ডাটা ট্রান্সমিশনের গতি কম, এটাও ঠিক হচ্ছে না, কারণ অ্যাসিনক্রোনাস আমরা ক্যারেক্টার ওয়াইজ ডাটা ট্রান্সমিট করি। তাহলে 9 এর অ্যান্সার হবে বি, অর্থাৎ প্রতিটি বর্ণের সাথে কি করতে হয়, আমাদের স্টার্ট বিট গ্রহণ করতে হয়। 9 এর বি অথবা 9 এর খ। এরপরে চলে আসি 10 নম্বরে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আবার সুবিধা আসছে, যে কি কি সুবিধা আছে। আচ্ছা, একই ধরনের প্রশ্ন অনেকটা, কোনটা প্রযোজ্য কোনটা সুবিধা, ওকে। তো এখানে কি আছে, এই যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। আর বাকিগুলো দেখে নিই অপশনগুলো কি কি আছে আমাদের। ডাটা ট্রান্সমিশনের গতি বেশি, ব্লক আকারে ডাটা প্রেরিত হয়, এটা তো কখনোই হবে না, কারণ এটা আমরা জানি যে সিনক্রোনাসের ক্ষেত্রে। এরপরে স্যাটেলাইটে ব্যবহারের উপযোগী, না এটাও হবে না, কারণ স্যাটেলাইটে আমরা হিউজ পরিমাণ ডাটা ট্রান্সমিট করে থাকি, সেটার জন্য অবশ্যই আমাদের বেশি ডাটা ট্রান্সমিট করতে হবে, ক্যারেক্টার ওয়াইজ ডাটা ট্রান্সমিট করলে এটা কখনোই হবে না। তাহলে এটার অ্যান্সার হবে 10 এর এ বা 10 এর ক, যে এটার জন্য কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, কারণ এখানে আমরা ক্যারেক্টার আকারে ডাটা ট্রান্সমিট করে থাকি। ওকে, এরপরে 11 নম্বরে চলে আসি, ডাটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আরো আগেই রাখা উচিত ছিল, যে ডাটা ট্রান্সমিশন মেথড কি কি আছে। প্যারালাল আর সিরিয়াল, সিরিয়ালের ভিতরে আবার 3 ধরনের ছিল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তাহলে এটা খুবই ইজি একটা কোশ্চেন। তাহলে 1 2 3 তিনটা অপশনই আছে, তিনটা অপশন কোন জায়গায় আছে, ঘ নাম্বারে আছে 1 2 3, তাহলে 11 উত্তর হবে ঘ অথবা ডি। এরপরে চলো 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে আমাদের কি আছে, গ্রুপ এসএমএস প্রদান, এটা কোন ধরনের। তো এটা ডাটা ট্রান্সমিশনের মোডের সাথে সম্পর্কিত। ডাটা ট্রান্সমিশনের মোড আমরা জানি যে দিকের সাথে রিলেটেড একটা ব্যাপার, যেখানে ইউনিকাস্ট ছিল, ব্রডকাস্ট ছিল, মাল্টিকাস্ট ছিল। এখন এসএমএস যদি শুধু থাকতো, যে শুধু এসএমএস, তাহলে আমরা বলতে পারতাম ইউনিকাস্ট, কারণ ইউনিকাস্টে শুধুমাত্র একজনের সাথে আরেকজনের ডাটা আদান প্রদান হয়ে থাকে। কিন্তু এসএমএস এর আগে এখানে আরেকটা কন্ডিশন বলে দিয়েছে, যে গ্রুপ এসএমএস প্রদান। আমরা মাল্টিকাস্টের ক্ষেত্রে জানি কি, যে নেটওয়ার্কভুক্ত ডিভাইস সমূহের ভিতরে শুধুমাত্র অনুমোদিত, অর্থাৎ যাদেরকে আমি অ্যাক্সেস দিব তারাই সেই ট্রান্সমিশনের সাথে সংযুক্ত হতে পারবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি 12 বি বা মাল্টিকাস্ট। ব্রডকাস্ট কেন হবে না, কারণ ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা জানি যে ব্রডকাস্টে একটা নেটওয়ার্কভুক্ত ডিভাইস সমূহের ভিতরে কোন একটা ডিভাইস থেকে যখন ডাটা ট্রান্সমিট করা হয়, ওই নেটওয়ার্কের ভিতরে যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসের সবগুলোই সেই ডাটা রিসিভ করতে পারে বা গ্রহণ করতে পারে। কিন্তু মাল্টিকাস্টে কি হয়, শুধুমাত্র আমরা যেই ডিভাইসগুলোকে অ্যাক্সেস দিব সেই ডিভাইসগুলোই কিন্তু ডাটা রিসিভ করতে পারবে। আর সেটাই হলো আমাদের, এই জন্যই বলা হচ্ছে গ্রুপ এসএমএস, অর্থাৎ আমি যাদেরকেই এসএমএস দিব তারাই শুধুমাত্র রিসিভ করতে পারবে। ওকে, এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন আবার সেই ডাটা ট্রান্সমিশন মেথড। বিট সিনক্রোনাইজেশন বলতে আমরা কি বুঝি, যে সিগন্যাল যখন আমরা পাঠাই, অর্থাৎ এক ডিভাইস থেকে যখন আরেক ডিভাইসের ডাটা আমরা ট্রান্সমিট করি, তখন কি হয়, ওই যে বিভিন্ন বিটের শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করি। এই বিটের, এই ক্যারেক্টারের শুরু এবং শেষ বোঝানোর জন্য ব্যবহৃত পদ্ধতিটাকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন। আর এই যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস এসেছে, এটা কিন্তু এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করেই ভাগ করা হয়। তো এখানে কি কি অপশন আছে দেখি। বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, হ্যাঁ এটা হতে পারে। এরপরে কি আছে, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, হ্যাঁ এটাও বিট সিনক্রোনাইজেশনের ভিতরে পড়ে। এরপরে কি আছে, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া, না এটা বিট সিনক্রোনাইজের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। তাহলে অ্যান্সার হতে পারে 1 আর 2 নাম্বারটা, অর্থাৎ নিচের কোনটা সঠিক, এখানে 1 আর 2 নাম্বার অপশন আছে কতে, অর্থাৎ 13 উত্তর হবে এ অথবা ক। এরপরে 14 নম্বরে আসি, খুবই সহজ একটা কোশ্চেন, নিচের কোনটা একমুখী ডাটা প্রবাহ। ডাটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে আমরা জানি 3 ধরনের, কি কি পড়েছিলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। যেখানে সিমপ্লেক্সে আমাদের শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকেই ডাটা ট্রান্সমিট হয়, অর্থাৎ একমুখী ডাটা ট্রান্সমিট হয়। তাহলে 14 এর অ্যান্সারটা হবে ডি, সিমপ্লেক্স। এরপরে দেখি 15 নম্বরে কি আছে, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডাটা সঞ্চালন মোড কোনটি। দেখো আমরা যখন তোমাদের
মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে থাকি, ক্লাসরুমে লক্ষ্য করেছো সেইখানে ডাটা ট্রান্সমিশনটা কিন্তু শুধুমাত্র কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ভিতরে হয়ে থাকে। প্রজেক্টর থেকে কিন্তু কখনোই কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন সম্ভব নয়। এটা একমুখী ডাটা ট্রান্সমিশন। তাহলে একমুখী ডাটা ট্রান্সমিশন বা একদিকের ডাটা ট্রান্সমিশন বলতেই আমরা কোনটাকে বুঝি? সিমপ্লেক্স। তাহলে এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার কি হবে? সিমপ্লেক্স, অর্থাৎ 15 এ। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি কারা আছো। ওকে, তোমরা কোশ্চেন নাম্বারটাও লিখে দিবে। শুধু এ বি সি এভাবে যদি অ্যান্সার করো তাহলে কোন কোশ্চেনের অ্যান্সার এ, কোন কোশ্চেনের অ্যান্সার যে বি, এটা কিন্তু বোঝা সম্ভব না। তাই তোমরা কি করবে? প্রথমে কোশ্চেন নাম্বারটা লিখবে, নাম্বারটা লিখে দেন সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপরে চলে আসি 16 নম্বরে কি আছে? ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? মোড আমরা জানি সাধারণত 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে 16-র 2 অ্যান্সার হবে। এরপরে 17-তে চলে আসি, নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডাটা পাঠায়? তাহলে দেখো, প্রেরক কম্পিউটার থেকে শুধুমাত্র ডাটা অন্য কম্পিউটারে যাবে, কিন্তু ওই কম্পিউটার থেকে কখনো আসবে না। এটা আমরা কি বলতে পারি? একমুখী ডাটা ট্রান্সমিশন। তাহলে 17-র জন্য কি হবে? সিমপ্লেক্স, অর্থাৎ 17-র ক অথবা 17-র এ। 18 নম্বরে কি আছে? দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? যখন আমরা মোবাইলে কথা বলি তখন কিন্তু একই সাথে আমরা কথা বলতেও পারি, আবার কথা শুনতেও পারি। আর একই সাথে কথা বলা যায় এবং শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের কাজ। তাহলে এটার অ্যান্সার হবে কি? 18-র ক বা 18-র এ, ফুল ডুপ্লেক্স। এরপরের প্রশ্নে চলে যাই, সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা দেখো মোবাইলে কিন্তু ডাটা ট্রান্সমিট করতে পারি, আবার রিসিভও করতে পারি, এটা কখনোই হবে না। ওয়াকি টকিতেও ডাটা ট্রান্সমিট করা যায়, রিসিভ করা যায়, এটাও হবে না। সিমপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র ডাটা ট্রান্সমিট করা যাবে, কিন্তু রিসিভ করা যাবে না। টেলিফোনের ক্ষেত্রেও ডাটা ট্রান্সমিট করা যায়, রিসিভ করা যায়, এটাও হচ্ছে না। রেডিওর ক্ষেত্রে কি হয়? ট্রান্সমিশন স্টেশন থেকে শুধুমাত্র ডাটা ট্রান্সমিট করে আর আমরা রেডিও শুনতে পাই। তাহলে 19-এর অ্যান্সার হচ্ছে ডি বা ঘ। এরপরে 20 নম্বরে কি বলেছে? নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক? আচ্ছা, এটা মাল্টিকাস্ট বা ব্রডকাস্ট যদি আসে, দেখো মাল্টিকাস্ট বা ব্রডকাস্টে কিন্তু শুধুমাত্র ট্রান্সমিশন স্টেশন বা ট্রান্সমিটার কি করে? ডাটা ট্রান্সমিট করে, আর যারা রিসিভার থাকে তারা শুধুমাত্র রিসিভ করে। রিসিভাররা কিন্তু কখনোই ডাটা ট্রান্সমিট করতে পারে না। আবার সেমিকাস্ট মোড বলে কোনো মোডই নেই আমাদের। এটার অ্যান্সার হতে পারে কি? ইউনিকাস্ট মোড, অর্থাৎ 20-এর সি অথবা 20-এর গ। এরপরে 21 নম্বরে কি আছে? হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটা? হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা জানি যে উভয় দিক থেকে ডাটা ট্রান্সমিট করা যায় বা ডাটা প্রেরণ করা যায় এবং রিসিভ করা যায়, কিন্তু সেটা একই সময়ে সম্ভব হয় না। উদাহরণ হিসেবে আমরা পড়েছিলাম ওয়াকি টকি, অর্থাৎ রাস্তাঘাটে পুলিশরা যে ডিভাইসটা ব্যবহার করে থাকে সেখানে লক্ষ্য করলে দেখবে যে তারা কিন্তু কথা বলার শেষে ওভার বলে, অর্থাৎ তারা ডাটা ট্রান্সমিট করার পরে তারা আবার রিসিভিং মোডে চলে যায়। আর যখন তারা রিসিভিং মোডে থাকে তখন কিন্তু তারা চাইলেও ডাটা ট্রান্সমিট করতে পারে না। অর্থাৎ হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। 21-এর অ্যান্সার হবে 4, অর্থাৎ ঘ বা ডি। এরপরে 22 নম্বরে চলো। 22 নম্বরে কি আছে? ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো, আচ্ছা ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা কি জানি যে ট্রান্সমিশন স্টেশন থেকে ডাটা ট্রান্সমিট করা হবে আর রিসিভাররা সবাই রিসিভ করবে। তাহলে টিভি সম্প্রসারণ, হ্যাঁ টিভি সম্প্রচার এটা হতে পারে। ভিডিও কনফারেন্সিং, না এটা হবে না। টেলিফোনে কথোপকথন, না হচ্ছে না। আর এসএমএস প্রেরণ, এটাও হবে না। তাহলে কি হচ্ছে আমাদের অ্যান্সার? 22-এর ক অথবা 22-এর এ। এরপরে আসি 23 নম্বরে, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময়ে যেই ধরনের ট্রান্সমিশন হয়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমি ডাটা আদান প্রদান করব, এটা কি সিঙ্ক্রোনাস হবে, ন্যারো ব্যান্ড হবে, ফুল ডুপ্লেক্স হবে? সিঙ্ক্রোনাস। হ্যাঁ, কম্পিউটার থেকে কম্পিউটারে আমাদের হিউজ পরিমাণ ডাটা ট্রান্সমিট করা দরকার হতে পারে, তাহলে এটা সিঙ্ক্রোনাস হতে পারে। আর ন্যারো ব্যান্ডে যেহেতু এটার স্পিড ব্যান্ড অনেক কম, এই কারণে ন্যারো ব্যান্ড সাধারণত ইউজ করা হয় না। আমরা কম্পিউটার থেকে কম্পিউটারে ব্রডব্যান্ড ইউজ করতে পারি।
ন্যারো ব্যান্ড আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এরপরে আছে আমাদের ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, কম্পিউটারে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি, আবার রিসিভও করতে পারি। তাহলে প্রথমটা এবং তৃতীয়টা, তাহলে প্রথমটা আর তৃতীয়টা আছে কত নম্বর অপশনে? খতে, অর্থাৎ বি। তাহলে 23 এর অ্যান্সার হচ্ছে বি। এরপরে 24 নম্বরে আসি, ফুল ডুপ্লেক্স মোডে কি কি চলে? ফুল ডুপ্লেক্স মোডে মোবাইল, ল্যান্ডফোন, রেডিও ব্রডকাস্ট আছে অপশন হিসেবে। রেডিও ব্রডকাস্টে কিন্তু ডাটা আদান প্রদান করা যায় না, আমরা জানি সবাই। মোবাইল ফোন আর ল্যান্ড ফোনে কি করতে পারি? আমরা একই সময় কথা বলতে পারি, অর্থাৎ ডাটা ট্রান্সমিট করতে পারি এবং রিসিভ করতে পারি। তাহলে 1 ও 2 অ্যান্সার আছে ক নাম্বারে, অর্থাৎ 24 এ অথবা 24 ক হবে আমাদের অ্যান্সার। এরপরে 25 নম্বরে কি আছে আমাদের? কোন কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময় তারা কথা বলতে পারেন না। কথা বলতেছে কিন্তু এট এ টাইম সেটা সম্ভব হচ্ছে না, অর্থাৎ একজন কথা বলছেন আরেকজন কথা শুনছেন, আবার যখন অপরজন কথা বলবে তখন আরেকজন শুনবে। তাহলে তাদের ডাটা ট্রান্সমিশন মোডটা কি হবে? এটা হবে হাফ ডুপ্লেক্স, অর্থাৎ 25 এর বি। 26 নম্বরে আসি, একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যেই ডিভাইসটা দরকার হবে। আচ্ছা, এখন তারা যদি চায় যে একই সময়ে তারা কথা বলবে বা যোগাযোগ করবে, তখন তাদের কি দরকার হবে? ওয়াকি টকি দিয়ে সেটা সম্ভব নয়, রেডিওতেও সম্ভব নয়। উত্তর হবে মোবাইল, অর্থাৎ 26 এর অ্যান্সার হবে ক বা এ। আচ্ছা, 27 এবং 28 নম্বরের জন্য কি কোশ্চেন আছে? এমটিভি এর টকশোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বাড়িধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ডক্টর আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা যায়নি। আচ্ছা, এই অবস্থার সাথে আমরা কিন্তু এখন খুব ভালোভাবেই পরিচিত। কারণ দেখো, এই যে আমাদের অনেকেই কিন্তু এখন কি করছে, যে লাইভ টক শো করছে বিভিন্ন জায়গায় বসে, বাসায় বসে, অফিসে বসে কিন্তু তারা সরাসরি লাইভ টক শোতে অংশগ্রহণ করছে। তো এই ধরনের ট্রান্সমিশন গুলো কি হতে পারে? উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মোড তৈরি হয়েছে? দেখো, এখানে কিন্তু মাত্র যে কয়জনের কথা বলা হয়েছে শুধুমাত্র তারাই ডাটা ট্রান্সমিট করতে পারবে, তাদের মধ্যেই শুধুমাত্র ডাটা ট্রান্সমিট হবে। তাদের বাইরে, অর্থাৎ তাদের নেটওয়ার্কের বাইরে কিন্তু কেউ চাইলেও ডাটা ট্রান্সমিট করতে পারবে না বা রিসিভ করতে পারবে না। তাহলে কোন একটা নেটওয়ার্কের ভিতরে শুধুমাত্র অনুমোদিত কম্পিউটার বা অনুমোদিত ডিভাইস সমূহের ভিতরে ডাটা ট্রান্সমিশন হবে, সেটা হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। সেটা কি? মাল্টিকাস্ট। তাহলে 27 এর অ্যান্সার হবে গ, মাল্টিকাস্ট। আর এই ধরনের আলোচনার আয়োজন করতে হলে যেই বিষয়টি নিশ্চিত করতে হবে সেটা কি? দেখো, আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বসে একসাথে সংযুক্ত হচ্ছি, অর্থাৎ টকশোতে যখন অংশগ্রহণ করে তখন প্রথম যেই বিষয়টা বা প্রথম যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হলো ইন্টারনেট। তাহলে 28 এর অ্যান্সার হবে খ বা বি। এরপরে 29 নম্বরে কি আছে? কোর ক্ল্যাডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? আমরা মাধ্যমের ভিতরে আমাদের যে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম ছিল সেখানে অনেক কিছু পড়াশোনা করেছি, টেলিফোন, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক, ফাইবার অপটিক কেবল। তো ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে আমরা জানি যে এই তিনটা অংশ থাকে, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। এক একটা কেবল এক এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো ফাইবার অপটিকের ক্ষেত্রে যেহেতু এই তিনটা থাকে তাহলে অ্যান্সার হবে 29 এর খ বা বি, অপটিক্যাল ফাইবার। এরপরে টুইস্টেড পেয়ার কেবল, এই তার মাধ্যম আমরা কিন্তু অনেকগুলোই পড়েছি, টেলিফোন মাধ্যম ছিল বা টেলিফোন কেবল, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক কেবল। তো এখানে বলেছে যে টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে আমরা জানি যে তারগুলো জোড়ায় জোড়ায় থাকে, সাধারণত 4 জোড়া তার থাকে, 2টি করে তার। তো এই 4 জোড়া তারে কমন তার হচ্ছে সাদা রঙের তার। তাহলে 30 এর অ্যান্সার হবে ঘ বা ডি। এর পরের প্রশ্নে নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের তারকে ঘিরে জড়ানো থাকে? আচ্ছা, কোএক্সিয়াল তারের ক্ষেত্রে আমরা জানি যে এটার গঠন হচ্ছে একটা সলিড কপার তার থাকে, তার বাইরে কি থাকে? একটা তোমার হচ্ছে প্লাস্টিক ফোমের ইনসুলেশন থাকে। তার বাইরে কি থাকে? তার বাইরে জাল বা নেট আকৃতির তার দিয়ে ঢাকা থাকে।
তাহলে এই তারের বাইরে কি থাকে, একটা প্লাস্টিক ফোমের ইনসুলেশন, অর্থাৎ 31-এর অ্যান্সার হবে গ। শুধুমাত্র ফোমের ইনসুলেশন কিন্তু নয়, এখানে দুইটা অপশন আছে, দেখো একটা ফোমের ইনসুলেশন, একটা প্লাস্টিক ফোমের ইনসুলেশন। কেউ যদি ফোমের ইনসুলেশন দাও তাহলে কিন্তু ভুল, সেই ইনসুলেশনটা অবশ্যই কিসের হতে হবে, প্লাস্টিকের। তাহলে অ্যান্সার হচ্ছে গ বা সি। এরপরে চলে আসি 32 নম্বরে, কোনটি কোএক্সিয়াল কেবলের ডাটা সিগন্যালকে ইএমআই থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়? ইএমআই বলতে কি বুঝি আমরা? ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের সময় অনেক সময় বাইরের এই তড়িৎ চুম্বকীয় প্রভাবে একটা নয়েজ তৈরি হয় বা ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। এই ডাটা ট্রান্সমিশন এর বিঘ্নটা বাদ দেওয়ার জন্য বা নয়েজটা কমানোর জন্য আমরা কি করি, এর বাইরে একটা মেটালিক শিল্ড দেই, জাল বা নেট আকৃতির। তাহলে এই যে প্লাস্টিকের ফোমের যে ইনসুলেশন থাকে তার বাইরে এই মেটালিক শিল্ডটা দেওয়া হয়। তাহলে 32 নম্বরের অ্যান্সার হবে ডি, মেটালিক শিল্ড বা ঘ। এরপরে 33 নম্বরে আসি, কোএক্সিয়াল কেবল কয় ভাগে বিভক্ত? কোএক্সিয়াল কেবল আমরা জানি যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে থিকনেট এবং থিননেট। 33-এর অ্যান্সার হচ্ছে এ। 34-এ কি বলেছে, কি দিয়ে অপটিক্যাল কেবল তৈরি, অপটিক্যাল ফাইবার কেবল তৈরি হয়? অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে আমরা জানি যে আলোর গতিতে ডাটা ট্রান্সমিট করার জন্য এখানে কাচের তন্তু ব্যবহার করা হয়। তাহলে 34-এর অ্যান্সার কি হচ্ছে? 34-এর জন্য অ্যান্সার হবে এ বা ক। ওকে, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ, সবাইকেই ধন্যবাদ। আর এখন কারা কারা সঠিক অ্যান্সার দিচ্ছ বা কারা কারা ভুল অ্যান্সার করছো এখনই সম্ভব হচ্ছে না, আমি ইনশাল্লাহ ক্লাস শেষে দেখব যে কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছো। এর পরের প্রশ্নে চলে যাই, নিচের কোন কেবলে ডাটা ট্রান্সফার হার সর্বোচ্চ থাকে? এখানে আছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। আমরা জানি যে ফাইবার অপটিক্যাল কেবলের ক্ষেত্রে আলোর গতিতে ডাটা ট্রান্সমিট হয় এবং আলোর গতি অনেক বেশি বিধায় অন্যান্য কেবল এর ধারে কাছেও আসতে পারে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? 35-এর জন্য অ্যান্সার হবে 4, অর্থাৎ ফাইবার অপটিক্যাল কেবল। এরপরে 36 নম্বরে আসি, কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? এটার অ্যান্সার হবে ক, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে এই ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে বিভিন্ন দেশের মধ্যে ডাটা ট্রান্সমিশন সম্ভব হয় আমাদের। আর অপটিক্যাল ফাইবার কেবলে আবার প্রশ্ন আসছে যে অপটিক্যাল ফাইবার কেবলে সবচেয়ে ভিতরের অংশ কোনটি? 37 নাম্বার। অপটিক্যাল ফাইবার কেবলের ক্ষেত্রে আমরা জানি যে কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। সবচেয়ে ভিতরে থাকে কোর, তার বাইরের আবরণটা হচ্ছে ক্ল্যাডিং এবং সবার বাইরে থাকে জ্যাকেট। তাহলে সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর, অর্থাৎ অ্যান্সার হবে 37-এর ঘ বা 37-এর 4। এরপরে 38 নম্বরে কি বলা আছে যে কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? আচ্ছা, কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে আমরা জানি যে এর ইএমআই দূর করার জন্য বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স দূর করার জন্য একটা জাল বা নেট আকৃতির মেটালিক শিল্ড দেওয়া হয়ে থাকে, তাই না? তাহলে এখানে কি কি আছে দেখি আমরা। টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম, ডাটা ট্রান্সফারের রেট কম, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম। যেহেতু এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স অথবা ইএমআই কম, তাই এখানে কিন্তু ট্রান্সমিশনটা বেশি, অর্থাৎ এর লসটা অপেক্ষাকৃত কম হবে। তাহলে 38-এর অ্যান্সার হবে কি? সি বা গ। 39 নম্বরে কি আছে, কোন কেবল ব্যাকবোন, আচ্ছা কোন কেবল ব্যাকবোন কেবল হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়? ব্যাকবোন কেবল কোনটা? ব্যাকবোন কেবল হচ্ছে এমন একটা মেইন কেবল যার মাধ্যমে সকল ডিভাইসকে একটা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়। তাই ব্যাকবোন কেবলের ক্ষেত্রে এই কেবলটা এমন হওয়া দরকার যে কেবলটা অত্যন্ত দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করতে পারে। আর এখানে অপশন হিসেবে যেহেতু ফাইবার অপটিক কেবল আছে, তাই ফাইবার অপটিক কেবলটাই এটার অ্যান্সার হবে, কারণ ফাইবার অপটিক কেবলে আলোর গতিতে ডাটা ট্রান্সমিট হয় এবং অত্যন্ত দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট হয়। এরপরে 40 নম্বরে কি বলেছে, যখন কপার ওয়্যার সমূহ টুইস্টেড করা হয় তখন কি ফলাফল হয়? টুইস্টেড পেয়ার কেবলে এই তারগুলো পেঁচানো হয় এই জন্যই
যেন এর ইএমআই কম থাকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স যাতে কম হয়। আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স যদি হয় তখন ডাটার ট্রান্সমিশনে সমস্যা হয়, ডাটাতে নয়েজ তৈরি হয়, ডাটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। আর এই বিঘ্নটা কমানোর জন্যই বা দূর করার জন্যই আমরা কি করে থাকি, টুইস্টেড পেয়ার কেবলে এই তারগুলোকে পেঁচানো অবস্থায় রাখি। তাহলে আমাদের 2 নাম্বার অধ্যায়ে আমরা অনেক কিছুই পড়াশোনা করেছি, সেখান থেকে অল্প কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি সবাই তোমরা পেরেছো, এবং যাদের এখনো এই অধ্যায়টা শেষ হয়নি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেলার চেষ্টা করবে, এবং এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন, এমসিকিউ, সৃজনশীল প্রশ্নগুলো বাসায় বসে বসে তোমাদেরকে কিছুটা প্র্যাকটিস করতে হবে। যারা কোনো সমস্যায় পড়বে তারা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।